ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজ আমি আমার ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে মাত্র একদিনের ছুটিতে কিভাবে তোমরা কোচবিহার ঘুরে দেখবে তারই কিন্তু ইনফরমেশন তুলে ধরবো। তাছাড়াও কলকাতা থেকে তোমরা কিভাবে কোচবিহারে এসে পৌঁছাবে, কোচবিহারে এসে কোচবিহারের ফেমাস ফেমাস কোন কোন দর্শনীয় স্থানগুলো তোমরা ঘুরে দেখবে, কম টাকা খরচা করে কোথায় খাবার দাবার খাবে, এরকম ছোট্টখাট্ট অনেক ইনফরমেশন পেয়ে যাবে। আবার কোন ট্রেন ধরে তোমরা ব্যাক করবে কলকাতার উদ্দেশ্যে, সবকিছুই কিন্তু তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করছি তাই বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। কোচবিহার পৌঁছানোর জন্য হাওড়া স্টেশন, কলকাতা স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকে বেশ অনেকগুলোই ট্রেন রয়েছে। হাওড়া স্টেশন থেকে রয়েছে ট্রেন নাম্বার 15959 কামরূপ এক্সপ্রেস ট্রেন এবং 12345 সরাইঘাট এক্সপ্রেস ট্রেন। শিয়ালদা স্টেশন থেকে রয়েছে ট্রেন নাম্বার 12377 পদাতিক এক্সপ্রেস ট্রেন। তাছাড়াও শিয়ালদা স্টেশন থেকে রয়েছে ট্রেন নাম্বার 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন এবং ট্রেন নাম্বার 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। কলকাতা স্টেশন থেকে তোমরা ধরতে পারো ট্রেন নাম্বার 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস ট্রেন। তাছাড়াও শিয়ালদা স্টেশন থেকে ধরতে পারো ট্রেন নাম্বার 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেন। তোমরা কোচবিহার শহরে পৌঁছে তো যাবে এইসব ট্রেনগুলো ধরে, একদিনে কোচবিহার শহর খুব সুন্দরভাবে ঘুরেও দেখা যায়। তাই তোমাদেরকে স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরিয়ে একখানা গাড়ি ঠিক করে নিতে হবে। স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরোলেই তোমরা অটো, টোটো, 4 চাকা গাড়ি সবই দেখতে পারবে। আর এইখান থেকেই যে কোনো একটি গাড়ি ঠিক করে খুব সহজেই তোমরা কিন্তু একদিনে ঘুরে দেখে নিতে পারো কোচবিহার শহর। নাইট স্টের জন্য অপশন রয়েছে, প্রচুর হোটেল পেয়ে যাবে। তবে কলকাতা থেকে এত দূরে ট্রেন জার্নি করে এসে শুধুমাত্র কোচবিহার শহরটা ঘোরা আমার মনে হয় বড্ড বোকামির কাজ হবে। যতদূর আমি ট্রাভেল সম্বন্ধে বুঝি, ডুয়ার্স ভ্রমণের সাথে যদি তোমরা কোচবিহার ভ্রমণটাও করে নাও তাহলে কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। একই সাথে ডুয়ার্স আর কোচবিহার শহর দুটোই ঘোরা হয়ে যাবে। তবে আমি ঠিক কিভাবে কোচবিহার শহরটা ঘুরে দেখেছিলাম সেটাও আস্তে আস্তে তুলে ধরতে থাকবো। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 8টা। আমি পুরো রেডি কোচবিহার ভ্রমণে যাওয়ার জন্য। আমি যে রিসর্টে আছি, আমি কিন্তু ডুয়ার্সের চিলাপাতা রেঞ্জে থাকা ডুয়ার্স ফরেস্টে এই রিসর্টে 3 দিন ধরে আছি। এখানেই আগে থেকে বলে রেখেছিলাম, তারাই কিন্তু গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। সেই গাড়ি ধরে আজকে সোজা বেরিয়ে পড়বো কোচবিহার ভ্রমণের উদ্দেশ্যে। আচ্ছা, এই রিসর্টে থেকে আমি কিন্তু ডুয়ার্সের চিলাপাতা জঙ্গলের ভেতরে জঙ্গল সাফারি করেছি, ডুয়ার্সের 7 পয়েন্ট ঘুরে দেখেছি। সেই সব ভিডিওগুলো অলরেডি আমার চ্যানেলে আপলোড রয়েছে, তোমরা চাইলে পরে দেখে নিতে পারো। ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। ভীষণ সুন্দর জায়গা, তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে যদি তোমরা এখানে এসে নাইট স্টে করো। সকালের জলখাবারটা ডুয়ার্স ফরেস্টের রিসর্ট থেকেই করব, তারপরে সোজা গাড়ি এলে পরে গাড়ি ধরে বেরিয়ে পড়বো কোচবিহার ভ্রমণের উদ্দেশ্যে। এবারে কিন্তু এগিয়ে যাব আমি ডাইনিং হলের দিকে। জলদাপাড়া ন্যাশনাল পার্কের অন্তর্গত চিলাপাতা রেঞ্জে দক্ষিণ মেন্ডাবাড়িতে অবস্থিত ডুয়ার্স ফরেস্টে। রিসর্টের নামটা আবারও বলে দিই, ডুয়ার্স ফরেস্টে। জায়গাটা এত সুন্দর এবং লোকেশনটাও তেমনি ভালো, তাই এইখানে যারাই আসবে তারা জায়গাটার প্রেমে পড়ে যাবে। প্রকৃতি কতটা সুন্দর হতে পারে এখানে আসলে অবশ্যই কিন্তু সেটা তোমরা বুঝতে পারবে। ডুয়ার্স মানেই সবার প্রথমে মাথায় আসে সবুজে ঘেরা সুন্দর প্রকৃতি, সবুজে ঘেরা জঙ্গল, চা বাগান, জঙ্গলের মাঝে থাকা ছোট বড় প্রচুর খরস্রোতা নদী এবং স্বাধীনভাবে সেই জঙ্গলে ঘুরে বেড়ানো ছোট বড় প্রাণী। আর যেহেতু ডুয়ার্স ফরেস্টের রিসর্টটি একদম চিলাপাতা রেঞ্জে অবস্থিত, যার কারণে ডুয়ার্সের জঙ্গলে ঘুরে বেড়ানো ছোট বড় বন্যপ্রাণীদের জীবনযাপন দেখা ও উপভোগ করার এক বড় সুযোগ কিন্তু তোমরা পাবে। ডুয়ার্স ভ্রমণে এসে আমি ডুয়ার্স ফরেস্টের রিসর্টে একদিন নয়, পরপর 3 দিন থেকেছি, যার কারণে মনে প্রাণে এই জায়গাটি কিন্তু আমার কাছে এখনো বসে রয়েছে। এখানকার রুমগুলো যতটা সুন্দর, পরিষেবাও কিন্তু ততটাই ভালো।
যেহেতু ডুয়ার্স জীবজন্তুকে কাছ থেকে দেখার একখানা বড় সুযোগ, তাই এইখানে থেকে আমি কিন্তু প্রচুর জীবজন্তু দেখেছি, যেটা আমার কাছে এক উপরি পাওনা। থাকা খাওয়ার ব্যবস্থা তো রয়েছে, তার সাথে কিন্তু গাড়ি পরিষেবাও বেশ ভালো। তোমরা চাইলেই ডুয়ার্স ফরেস্টেতে থেকে ঘুরে দেখে নিতে পারো কিন্তু 7 পয়েন্ট, যার মধ্যে ঝালং, বিন্দু, রকি আইল্যান্ড, সুনতেলে খোলা, লালিগুড়া, সামসিং ভিউ পয়েন্ট সমস্ত কিছুটাই ঘুরে দেখে নিতে পারবে। ডুয়ার্স ফরেস্টে রিসর্টটা কিন্তু দারুণ সুন্দর করে সাজানো গোছানো। এই রিসর্ট থেকে বাইরের দিকে তাকালে পরে একদিকে দেখতে পারবে গ্রাম্য পরিবেশের ভিউ, আরেকদিকে তাকালে চোখে পড়বে কিন্তু ঘন জঙ্গল। তার পাশে রয়েছে বুড়িবাসরা নদী। নদীর নামটা আশা করছি তোমরা সকলেই জানো। এই নদীর জল কিন্তু কখনোই শুকায় না। যখনই তোমরা এই রিসর্টে আসবে অবশ্যই নদীতে গিয়ে স্নান করবে, মজা করবে, দেখবে ভীষণ সুন্দরভাবে সময় কাটাতে পারবে। রিসর্টের ভেতরেও কিন্তু বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে এবং বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে পুরো রিসর্টটাই সাজানো। অসাধারণ একখানা পরিবেশ। আর দাঁড়িয়ে রয়েছে এখন আমি এই মুহূর্তে একদম ডাইনিং হলের ঠিক সামনের দিকে। বাইরের দিকটা একটু লক্ষ্য করো কত সুন্দর করে সাজানো। এখানে বসেই এখন সকালের জলখাবারটা কমপ্লিট করব। ভোরবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম একটু রেডি হয়ে নদীর পাড়ে। নদীর পাড়ে আসার অবশ্যই কারণ রয়েছে, তবে এসে চোখটা গেল সূর্যি মামার দিকে। সূর্যের আলোটা নদীর জলের ওপর পড়েছে, কি দারুণ লাগছে দৃশ্যটা। মূর্তি নদী, জয়ন্তী নদী, ডুয়ার্সে এরকম নাম করা প্রচুর নদী রয়েছে। তবে প্রত্যেকটা নদীকেই খরস্রোতা নদী বলা হয়ে থাকে, কারণ প্রত্যেকটা নদীর জল শীতকালের আগে শুকিয়ে যায়। তবে সেই প্রত্যেকটা নদীর মাঝেই এমন একখানা নদী রয়েছে যেটা চিলাপাতা জঙ্গলের মাঝখান দিয়েই বয়ে গেছে, যে নদীর নাম হলো বুড়িবাছরা নদী। নদীর জল কখনো শোকায় না, সব সময় কিন্তু এই নদীর জল এরকমই পরিপূর্ণ দেখতে পারবে। তাই তোমরা যে কোনো সিজনেই আসো না কেন নদীতে মজাও করতে পারবে। আমাদের রিসর্ট থেকে বেশ কিছুটা দূরে একটা ছোট্ট এলাকা জুড়ে রয়েছে জনবসতি এলাকা, যেখানকার গ্রামের ছেলেরা এসে সকাল সকাল নদীর পাড়ে মজা করছে, স্নান করছে। তবে একটা জিনিসে সাবধান করব তোমাদের, তোমরা যদি ভাবো নদীর জলে স্নান করবে তাহলে কিন্তু এপারেই তোমরা স্নান করবে, মজা করবে। তোমরা কিন্তু নদীটা পার করে ওপারে চলে যাবে না, কারণ ওপারেই কিন্তু চিলাপাতার জঙ্গল। সকালের জলখাবারে রয়েছে রুটি, বেগুন ভাজা, ডিম সেদ্ধ, মিষ্টি এবং তার সাথে কিন্তু কলা। প্রত্যেকদিন সকালের জলখাবারে এই রুটি বা লুচির সাথে কিন্তু একটা করে সবজি বা ডাল কিছু একটা থাকে। আমি আগে থেকে দাদাকে বলে দিয়েছিলাম যে আমাদের জন্য কোনো রকম সবজি বানাতে না, তাই কিন্তু দাদা এইসব দিয়ে আমাদেরকে সকালের জলখাবারটা সার্ভ করেছে। খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। বিশ্বাস করো, ডুয়ার্স ফরেস্টের রিসর্টে যে দাদাভাই রান্না করে তার হাতে যেন জাদু আছে। আমিও এত সুন্দর রান্না করতে পারবো না। আমি এখানে যে কদিন থেকেছি সকালের জলখাবার, দুপুরবেলার খাবার এবং রাতের খাবার খেতে আমার কোনো রকম সমস্যা হয়নি, কারণ তিনি এত সুন্দর রান্না করে আমাদের খাইয়েছিলেন। সকালের জলখাবার কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ঠিক 9টা। এদিকে কিন্তু আমাদের দাদা গাড়ি নিয়েও হাজির হয়ে গিয়েছে আমাদের রিসর্টের সামনে। গাড়িতে উঠে এবারে সোজা তালে রওনা দেওয়া যাক কুচবিহারের উদ্দেশ্যে। ডুয়ার্স ফরেস্টের রিসর্টের সামনে অনেকটা বড় জায়গা রয়েছে। তোমরা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসতে চাইছো, গাড়ি পার্কিং এর কোনো সমস্যাই হবে না। ডুয়ার্স ফরেস্টের রিসর্টের পাশ দিয়ে এই যে সরু রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু রিসর্টের একদম পার্সোনাল রাস্তা, যেটা শুধুমাত্র রিসর্টে থাকা গেস্টরাই কিন্তু ব্যবহার করতে পারবে। যে রাস্তা ধরে এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। বেশ অনেকটা বড় জায়গা জুড়েই অবস্থিত ডুয়ার্স, আর ডুয়ার্সের নাম করা প্রচুর জঙ্গল রয়েছে।
জঙ্গলগুলোর আলাদা আলাদা নামও আছে। তবে ডুয়ার্স ভ্রমণে আসলে পরে জীবজন্তু দেখার জন্য অনেকেই অনেক জায়গাতেই থাকে। যতগুলো জঙ্গল রয়েছে প্রত্যেকটা জঙ্গলের মাঝামাঝি অবস্থাতে নয়তো আশেপাশে থাকার মতো প্রচুর ব্যবস্থা রয়েছে। তাই তোমরা যেখানেই থাকো না কেন ময়ূরটা কিন্তু প্রচুর পরিমাণেই দেখতে পারবে। তবে তোমরা যদি জীবজন্তু দেখতে চাও তাহলে বলবো অবশ্যই চিলাপাতা জঙ্গলের আশেপাশে নয়তো জলদাপাড়া জঙ্গলের আশেপাশে থাকার চেষ্টা করবে, কারণ শুধুমাত্র এই চিলাপাতা জঙ্গল এবং জলদাপাড়া অভয়ারণ্য ন্যাশনাল পার্কের আশেপাশে থাকলে পরেই যে কোনো জীবজন্তু খুব সহজেই তোমরা দেখতে পারবে। রিসর্ট থেকে বেরিয়ে সোজা চিলাপাতা জঙ্গলের ভিউ দেখতে দেখতে চলে এলাম কোচবিহার শহরের একদম কাছাকাছি। তবে শেষমেশ একটা কথাই বলবো, জীবজন্তুকে দেখার আশা তো থাকবে বটেই, তবে তোমরা যারা প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে চাও তাহলে একবার ডুয়ার্স ভ্রমণ করে যাও। তবে এখন এই মুহূর্তে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে সহজভাবে ঘুরিয়ে দেখাবো অল্প সময়ের মধ্যে কিভাবে তোমরা কোচবিহার শহর ঘুরে দেখবে। ফাইনালি এসে পৌঁছে গেলাম আমি কিন্তু কোচবিহার রাজবাড়িতে। এটা কিন্তু ভীষণ পছন্দের একখানা আমার জায়গা, অনেক দিন ধরেই আসার ইচ্ছে ছিল, ফাইনালি আসতে পারলাম। এইবারে আমি একটু এই দিকের ভিউটা দেখাবো। আমার ব্যাক সাইডে বড় যে প্রবেশদ্বারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোচবিহার রাজবাড়িতে এন্ট্রি করার প্রবেশদ্বার। শুধুমাত্র বিশেষ বিশেষ দিনগুলোতে এই গেটটা খোলা হয়, তবে এই গেটটির ঠিক পাশে এই দিকে রয়েছে কিন্তু ছোট্ট একখানা প্রবেশদ্বার, যেই গেটটার একদম পাশেই তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে। মাথা পিছু 25 টাকা দিয়ে টিকিটটা কেটে নিয়েছি আর এন্ট্রি করেছি কোচবিহার রাজবাড়ির ভেতরে। এইবারে রাজবাড়িটা একটু ঘুরে দেখবো। কোচবিহার শহরের মেন আকর্ষণ বা দ্রষ্টব্য এক পর্যটন কেন্দ্র, যা হলো কোচবিহার রাজবাড়ি। কোচবিহার রাজবাড়ি ছাড়াও এই কোচবিহার রাজবাড়ির আশেপাশে রয়েছে আরো বেশ কিছু দ্রষ্টব্য জায়গা বা হেরিটেজ বিল্ডিং, যার কারণে পুরো কোচবিহার শহরকে হেরিটেজ টাউনও বলা হয়ে থাকে। টিকিট কেটে এন্ট্রি করেই তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে ঘুরে দেখে নিতে পারো কোচবিহার রাজবাড়ি। তবে বেশ কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলো রাজবাড়ি ঘুরে দেখার সাথে সাথে অবশ্যই তোমাদের মেনে চলতে হবে। কোচবিহার রাজবাড়ির ঠিক সামনের দিকের অংশটা বেশ সুন্দর করেই সাজানো গোছানো। দু সাইডেই রয়েছে বড় বড় গার্ডেন, যার মাঝখান দিয়ে রয়েছে সরু কালো পিচের রাস্তা। তাছাড়াও রয়েছে ফুলের বাগান, বড় জলাশয়, বসার ব্যবস্থা, সবকিছু মিলিয়ে যেন জায়গাটা একদম পরিপূর্ণ। 1887 সালে কোচ রাজবংশের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ দ্বারা নির্মিত এই সুবিশাল প্রাসাদ, যা কোচবিহার রাজবাড়ি নামে পরিচিত। লাল ইট দিয়ে তৈরি করা এই পুরো প্রাসাদটি বাকিংহাম প্যালেস এবং ইতালীয় রেনেসাঁ দ্বারা অনুপ্রাণিত। ইউরোপীয় কিছু নকশা এবং ভারতীয় কিছু উপাদান দিয়ে পুরো প্রাসাদটি তৈরি করা। পুরো প্রাসাদে অনেকগুলো রুম বা কক্ষ রয়েছে। সোনালী গম্বুজযুক্ত একটি দরবার হল, লাইব্রেরি রুম, ড্রেসিং রুম, বিলিয়ার্ড রুম এবং নৃত্যকলা, বারান্দা, থাকার জায়গা এবং একটি গুপ্তধন ঘর, যাকে তোষাখানা বলা হয়ে থাকে। সমস্ত কিছু মিলিয়ে এই বিশাল প্রাসাদ কিন্তু এখন এক জাদুঘর হিসেবে রয়ে গেছে। মূলত এই পুরো ভবন কিংবা রাজবাড়ি 3 তলা বিশিষ্ট এক ভবন ছিল। 1897 সালে এক বড়সড় ভূমিকম্পের ফলে 3য় তলা ধসে পড়ে যায়। পড়ে থাকা বাকি অংশগুলো পরে মেরামত করে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। খেন রাজাদের পতনের পর কোচ নেতারা এই অঞ্চলে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করেন এবং মহারাজা বিশ্ব সিংহ ও মহারাজা নরনারায়ণের সময় কোচবিহার কামতা নামে পরিচিত ছিল।
1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ রানী ভিক্টোরিয়ার সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য এই রাজবাড়িটি নির্মাণ করেন। রাজবাড়ির মধ্যেই বিশেষ আকর্ষণ বলতেই পারো 124 ফুট উঁচু ধাতব গম্বুজযুক্ত দরবার হল কিন্তু এই প্রাসাদের মেন আকর্ষণ। রাজবাড়ির ভেতরের এখন বেশ কিছুটা অংশ বা বেশ অনেকগুলো রুম বর্তমানে জাদুঘর কিংবা মিউজিয়াম হিসেবে ব্যবহৃত করা হয় বা পরিচালিত করা হয়, যেখানে রাজকীয় আমলের চিত্রকর্ম, টেরাকোটা ও অন্যান্য নিদর্শন, রাজরাজাদের ব্যবহৃত সিংহাসন, বাসনপত্র এবং অন্যান্য জিনিস, তার মধ্যে রয়েছে রাজরাজাদের বেশ অনেকগুলো ফটো ফ্রেম, যেগুলো সুন্দর করে বাঁধিয়ে মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা রয়েছে। তোমরা সেই মিউজিয়াম অবশ্যই ঘুরে দেখে নিতে পারবে, তবে সেখানে কোনো রকম ছবি ক্লিক করতে পারবে না এবং ভিডিও শুট করতেও পারবে না। কোচবিহার রাজবাড়ির ভেতরে আসলে পরে বেশ কিছু জিনিস তোমাদের মেনে চলতে হবে। যেমন এই কোচবিহার রাজবাড়ির ভেতরে খুব সুন্দর বড় একখানা জলাশয় রয়েছে, সেই জলাশয়ে কিন্তু তোমরা নামতে পারবে না। পুকুরে মাছ রয়েছে, পুকুরের মাছ তোমরা ধরতে পারবে না। ফুল গাছ থেকে ফুল তুলতে পারবে না। এই সব জিনিসগুলো করতে গিয়ে যদি ধরা পড়ে যাও তাহলে কিন্তু বড়সড় মাপের ফাইন হয়ে যেতে পারে। এবং কোচবিহার রাজবাড়ির ভেতরে এসে তোমরা কিন্তু নেচে কোনো রকম রিলস তৈরি করতে পারবে না। শুধুমাত্র শুক্রবার করে কোচবিহার রাজবাড়ি পুরোপুরিভাবে বন্ধ থাকে, বাদবাকি দিনগুলোতে আসলে পরে কোচবিহার রাজবাড়ি তোমরা ঘুরে দেখে নিতে পারবে। ব্যাক সাইডের দিকে কিন্তু মহিলা এবং পুরুষ উভয়দের জন্যই কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। সুবিশাল এই প্রাসাদটি বা রাজবাড়িটি প্রায় 396 ফুট লম্বা এবং 296 ফুট চওড়া, যা প্রায় 5000 বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। তোষাখানা, শয়নকক্ষ, নাচঘর, গ্রন্থাগার এবং মহিলাদের গ্যালারি সহ মোটামুটি 50টিরও বেশি এখানে নাকি কক্ষ রয়েছে। তার মধ্যে থেকে যেসব কক্ষগুলোকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে সেই সব কক্ষগুলোতে অবশ্যই পর্যটকরা ভিজিট করতে পারবে এবং ঘুরেও দেখে নিতে পারবে। বেশ কিছুটা অংশ বন্ধ রয়েছে, যেসব কক্ষগুলোকে পুনর্নির্মাণের কাজ চলছে বা সুন্দর করে সাজিয়ে তোলার কাজ করা হচ্ছে, সেই সব দিকে পর্যটকদের যাওয়া আসা পুরোপুরিভাবে নিষিদ্ধ। বাকি কিছুটা অংশ বা বাকি কিছুটা কক্ষ পুরোটাই রয়েছে সরকারি কর্মরত পুলিশ কর্মীদের আন্ডারে। রাজরাজাদের আমলে তৈরি এই রাজবাড়ি, তাই রাজকীয় একখানা ব্যাপার বা জাঁকজমক ব্যাপার তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেই পারি, কোচবিহার শহরে এসে কোচবিহার শহরের মেন আকর্ষণ এই কোচবিহার রাজবাড়ি আমার বেশ ভালো লেগেছে। আশা করছি কোচবিহার ভ্রমণে আসলে পরে নিরাশ হয়ে তোমরা একদম বাড়ি ফিরবে না, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। রাজবাড়ি ঘুরে আমি চলে এসেছি গাড়ি পার্কিং জোনের একদম ঠিক কাছে। পার্কিং জোনের ওপরেই দাঁড়িয়ে রয়েছে, এখানে আমাদের গাড়িও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ব্যাক সাইডে যে তোমরা রোডটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু মেন রোড। মেন রোডটা ভীষণ জমজমাট, গাড়ি ঘোড়া সবসময় যাওয়া আসা করছে এবং দোকানপাটও কিন্তু বসেছে। সাথে যদি বাড়ির বয়স্ক মানুষজন থাকে এবং ছোট কুচে কাচারা থাকে, অবশ্যই তাদের দিকে একটু নজর রাখবে। আর এখানে তোমাদের আরো একখানা ইম্পর্টেন্ট কথা বলবো, কোচবিহার রাজবাড়ির ভেতরে কিন্তু ফটোশুট করা, ভিডিও করা পুরোপুরিভাবে নিষিদ্ধ। অনেকেই লুকিয়ে চুরিয়ে করছে, আমি বলবো এই জিনিসগুলো তোমরা করবে না। আমি যেরকম ভিডিও শুট করলাম, টিকিট কাউন্টারে গিয়ে সবার প্রথমে পারমিশন নিয়েছি, তারপরে কিন্তু ভিডিও শুটটা করেছি। গাড়িতে উঠে এবারে সোজা রওনা দেবো আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। কোচবিহার শহরে এসেছি আর রাসমেলার সম্বন্ধে বলবো না তা হতেই পারে না। কোচবিহার শহর কিন্তু আরও একখানা জিনিসের জন্য ভীষণভাবে ফেমাস, যা হলো রাসমেলা। বিশাল বড় করেই রাসমেলা কিন্তু এখানে হয়ে থাকে প্রত্যেক বছর। কোচবিহার শহরের ব্যস্ততম রাস্তা দিয়েই সোজা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। রাজবাড়ি ছাড়াও কোচবিহার শহরে ঘুরে দেখার মতো আরো বেশ কিছু দ্রষ্টব্য স্থান রয়েছে, যেগুলো ঘুরে দেখব।
ফাইনালি চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি আমি মদনমোহন মন্দির প্রাঙ্গণের একদম ঠিক ভেতরে। এই মদনমোহন মন্দির প্রাঙ্গণকে বলা হয় কিন্তু কোচবিহারের প্রাণকেন্দ্র। কেন বলা হয় তার পেছনেও তো কারণ অবশ্যই রয়েছে। পুরো মন্দির চত্বরটা কিন্তু একদম সাদা রঙের, তাই আলাদা রকমের শান্তি পাবে এই মন্দির প্রাঙ্গণে আসলে পরে। দোল পূর্ণিমা এবং রাসযাত্রার সময় কিন্তু মন্দির প্রাঙ্গণের আশেপাশে বিশাল বড় মেলা বসে, সেই সময়গুলোতে আসলে পরে আরো কিন্তু মজা লাগবে। এবং মন্দির প্রাঙ্গণের ভেতরে তো আছি, সামনের দিকে এগিয়ে যাব বিগ্রহর দর্শন করতে। কোচবিহার শহরের মদনমোহন মন্দিরটি কোচ রাজবংশের কুলদেবতা মদনমোহনের উদ্দেশ্যে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1885 থেকে 1889 সালের মধ্যে নির্মাণ করেছিলেন। 1889 সালের 8ই জুলাই এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। 1890 সালের 21শে মার্চ মহারানী নিশিময়ী দেবী মন্দিরটি উদ্বোধন করেন। তারপর থেকে এখনো পর্যন্ত পর্যটকদের কাছে এবং কোচবিহারবাসীদের কাছে এক অন্যতম দ্রষ্টব্য স্থান হয়ে রয়ে গিয়েছে। তবে শুধু এখানে দ্রষ্টব্য স্থান বলাটা বড্ড ভুল হবে। বিশেষ করে কোচবিহারের প্রায় সকল হিন্দু ধর্মাবলীদের কাছে মদনমোহন প্রধান আরাধ্য দেবতা। তবে মদনমোহন বলতে এই মন্দিরে শ্রীকৃষ্ণ ভগবানকে স্থান দেওয়া হয়েছে। তাকেই প্রধান দেবতা হিসেবে পূজিত করা হয় প্রত্যেক দিন এই মন্দিরে। মদনমোহন মানে শ্রীকৃষ্ণ ভগবানের মূর্তিটি সোনা ও অষ্টধাতু মানে 8টি ধাতু দিয়ে তৈরি করা হয়েছে। বিগ্রহ দর্শন করে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মন্দির প্রাঙ্গণে মানে মদনমোহন মন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণ ভগবানের স্থান ছাড়াও এই মন্দিরে তোমরা দেখতে পারবে মা কালী, মা তারা ও মা ভবানী দেবীর মন্দির। অষ্টধাতু ও সোনা দিয়ে তৈরি শ্রীকৃষ্ণ ভগবানের মূর্তি এবং রাসযাত্রা বা রাস পূর্ণিমার জন্য বা রাস মেলার জন্য ভীষণভাবে বিখ্যাত মদনমোহন মন্দির। যেহেতু আমরা রাস মেলার সময় মদনমোহন মন্দির প্রাঙ্গণে ভিজিট করেছিলাম এবং কোচবিহার শহর ঘুরে দেখেছিলাম, যার কারণে মদনমোহন মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে রাস মেলার জন্য যে সকল জিনিসগুলো ফুটিয়ে তোলা হয়েছিল সেগুলো ক্যাপচার করার সুযোগ আমাদের হয়েছিল। তাই ছোট্ট করে প্রত্যেকটা সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি। দুর্গা মায়ের মূর্তিটিও কিন্তু এই মদনমোহন মন্দিরেই আমরা দেখেছিলাম। তবে তোমরা যারা শুধুমাত্র রাসমেলা দেখার উদ্দেশ্যেই কোচবিহার শহরে যেতে চাইছো এবং কোচবিহার শহর ঘুরতে চাইছো, তারা কিন্তু কোচবিহার শহরে এসে একটা রাত্রি নাইট স্টে করতে পারো, তাহলে ভালো করে ঘুরতে পারবে। এমনই সময় আমি কোচবিহার ভ্রমণে এসেছি যেই সময় কিন্তু মদনমোহন মন্দির প্রাঙ্গণের আশেপাশের এরিয়া জুড়ে বসেছে বিশাল বড় রাসমেলা। যে মেলাটা আমিও ঘুরে দেখলাম, ভীষণ ভালো লাগলো। এখানে হেন কোনো জিনিস নেই যেটা পাওয়া যাচ্ছে না, সব ধরনের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। সকলেই ভীষণ সুন্দরভাবে কিন্তু মেলাটাও ঘুরে দেখছে। তোমরাও যদি এইসব টাইমিং গুলোতে কোচবিহার ভ্রমণে আসো তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। রাস পূর্ণিমা উপলক্ষে মদনমোহন মন্দির প্রাঙ্গণ জুড়ে যে মেলাটি বসে তার নাম হলো রাসমেলা। উত্তরবঙ্গের সবথেকে বড় ও অন্যতম মেলা। মেলা চলাকালীন কোচবিহারবাসীর প্রত্যেকটা মানুষ ভীষণ সুন্দর করে দিনগুলো কাটায় এবং দূর দূরান্ত থেকে পর্যটকরাও আসে মদনমোহনজির দর্শন করতে। মদনমোহন মন্দির প্রাঙ্গণ ঘুরে সোজা আমি গাড়িতে উঠে বসেছিলাম। ড্রাইভার দাদা আমাদের সোজা নিয়ে চলে এসেছিল নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে। নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন থেকে আজকে দুপুরবেলা 12টা 15-তে ছিল তিস্তা তোর্ষা এক্সপ্রেস ট্রেন, যে ট্রেনে এখন আমি এই মুহূর্তে বসে রয়েছি। আর এই ট্রেন ধরেই সোজা রওনা দিয়েছি কলকাতার উদ্দেশ্যে। তোমরাও কিন্তু আমার মতো ডুয়ার্স থেকে এসে খুব সুন্দরভাবে কোচবিহার শহরটা ঘুরে দেখে নিতে পারো। ছোট গাড়িতে ঘুরলে খরচা হবে 2200 টাকা, বড় গাড়িতে ঘুরলে খরচা হবে 2800 টাকা। এবং ডুয়ার্সে এসে আমি যে রিসর্টে নাইট স্টে করেছিলাম ডুয়ার্স ফরেস্টে, সেই রিসর্টের কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু গাড়ি এবং রিসর্টের সম্বন্ধে সমস্ত কিছু তথ্য ভালো করে জেনে নিতে পারো কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে। তাছাড়াও বন্ধুরা তোমরা চাইলে কিন্তু একটা নাইট
কোচবিহারে স্টে করে কোচবিহার শহরে যে আরো কিছু দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখে নিতে পারো। আজকের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে পরে লাইক করে দিও। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।